তবে একটাই কাপল সিট খালি আছে আপাতত, সেটাই করে যেতে হবে আমাদের দুজনকে। লোকটা শেষোক্ত বিনীত বিস্ময়ক প্রিয়ান্তীর মুখটা হাঁ হয়ে রইল কিছু পল। সিট পাওয়া খুশিতে প্রিয়ক্ষণের জন্য মুখে যেন স্বস্তিটুকু ফুটে উঠেছে, বিলীন হয়ে গেল তার এক নিমিষে। গলা ঝরে পড়ল প্রচণ্ড। অবিশ্বাস্য সুমা মানে কাপল সিট, যে একটাই সিট, নিচে চাইলে এটাতেই যেতে হবে, আদারওয়াইজ কিছুই করার নেই। প্রিয়ান্তি ভাঙা ভাঙা স্বরে ব্যক্তত্ব বলল, না মা মানে আমি তো আমার আলাদা কোনো মানে দুজন একসঙ্গে কিভাবে? তাসজিদ ভ্রু কুঁচকে নিজের গলা থামলো। ওকে, আপনি চাইলে আমি নেমে যেতে পারি, আপনি একাই চলে যান। এই বাস একাই স্ট্যান্ডে নামবে, এখানে উঠলে রিকোয়েস্ট সেখানে থামবে। প্রিয়ান্তির সাথে সাথে আপত্তি জানিয়ে বলল, না না, তা কেন হবে? তাহলে আপনার কোনো সমস্যা নেই তো? উত্তরে প্রিয়ান্তি মৌ থেকেই ওড়নাটা আরও ভালো করে জড়িয়ে নিয়ে গাড়ে চোখ সরিয়ে নিয়ে বিড়বিড় করে আওড়ালো, ঠিক আছে, যেহেতু আর কোনো অপশন নেই তাই আমাদের কোনো আপত্তি নেই। কিছুক্ষণের তো ব্যাপার। হেল্পার এসে ডেকে গেল আরেকবার, তারা দিয়ে জানালো বাস ছেড়ে দিবে এক্ষুনি। সবাইকে উঠে আসতে কথা মতোই বাসে উঠে এলো ওরা দুইজন। হেল্পার ওদের সিট দেখাতেই প্রথমে পর্দা সরিয়ে ভিতরে গিয়ে বসলো প্রিয়ান্তি। তাসদির একপাশে সরিয়ে দাঁড়ালো। মোটা মোটা সাদা পর্দা ঢাকা দুজনের শেয়ার উপযুক্ত একটুখানি জায়গা। দুপাশে ছোট ছোট কেবিনের মতো দুটো জয়েন্ট করা বেড, নিচের পাতলা ম্যাট্রেস, সেই সাথে পাশে ছোট ছোট বালিশ রাখা। মাথার কাছে একটি 4-3 পয়েন্ট। প্রিয়ান্তি এসে জানালার পাশটায় ঘেঁষে বসলো। বাইরে তখন রাতের মধ্যভাগ চলমান। প্রিয়ান্তি জানালার পর্দাগুলো টেনে রাখলো একপাশে। রাস্তায় থাকা স্টিল টাইলের আলোয় দৃশ্যমান হয়ে উঠল ওদের সিটটুকু। তাসদির তখনও সিটের বাইরে দাঁড়িয়ে। গাড়ির বাড়ির সঙ্গে একপাশে হেলাম দিয়ে দাঁড়িয়ে থাকার সময় পেরিয়ে গেছে কয়েক মিনিট। হঠাৎই হেল্পার ছেলেটা এসে দাঁড়ালো পাশেই, খানিকটা কাইকুর করে বলল, স্যার। তাসদির তাকে ছেলেটার একটু মুচকি হেসে বলল, ম্যাডামের সাথে কি না মানে আপনি বাইরে দাঁড়িয়ে আছেন আর ম্যাডাম ভিতরে, তাই ভাবলাম ঢুকতে দিচ্ছে না নাকি? চোখে টিপে হাসলো ছেলেটা। তাসজিদ খানিকটা অস্বস্তিতেই পড়ে আছে তাতে। এরা যেন ওদের হাজব্যান্ড ওয়াইফ ভেবে বুঝতে অস্বস্তিটার আরও গাঢ় হলো। গুরুত্ববীর আওড়ালো, নাথিং এনি দ্যার। ছেলেটা মাথা নাড়ালো, ঠোঁটের কোণে হাসির রেশটুকু অক্ষু রেখেই বলল, ফির আচ্ছা আচ্ছা, বুঝেছি স্যার, তবে আপনাকে সিটে গিয়ে বসতে হবে যে স্যার। সিপ্রাই কোচ এতভাবে দাঁড়িয়ে থাকলে বুঝে নিতে আর অন্যজনের প্রবলেম হবে বলেই ছেলেটা আর দাঁড়িয়ে থাকলেন না, ড্রাইভারের পাশে গিয়ে বসলো। তাসদিন নীরবে শ্বাস ছাড়লো একটা। একই মুসিবতে জড়িয়ে গেছে সে। অতঃপর না চাইতেও হাত বাড়িয়ে পর্দাটা সরালো, ঢুকলো ভেতরে। প্রিয়ান্তি জানালা দিয়ে তাকিয়ে একধানে বসে আছে। তাসদির ভেতরে ঢুকে এক মুহূর্তে থামলো, এসে বসলো ঠিক মেয়েটার মুখোমুখি হয়ে। মাঝখানে দুজনের মধ্যে সিটের দৈর্ঘ্যতা অনুযায়ী দূরত্ব। ওদিকে আগলা হয়ে যাওয়ার ওড়নাটা তাসদিরকে ঢুকতে দেখেই তাড়াহুড়ি শরীরের সঙ্গে শক্ত করে পেঁচিয়ে নিল প্রিয়ান্তি। তাসদিরে চোখ সরিয়ে নিল তৎক্ষণাৎ। এভাবে কাটালো বেশ কিছুটা সময়। তাসদিরের কাছে বিষয়টা খানিকটা অস্বস্তিকর লাগলেও প্রিয়ান্তির কাছে ঠিক উল্টোটাই মনে হলো। ওর বুকের ভেতরটা কেমন নরম হয়ে আসছে, বরঞ্চ মনে হচ্ছে এই পাথরটুকু যেন শেষ না হয়, অন্ততকাল জুড়ে বইয়ের লাজুক এক গন্তব্য। ইস, ঘুরে কাটায় সময়টা যদি থেমে যেত, তাহলে কি ওইভাবে ওরা নিমিষেই কামান্ডার ডাকে দেখা দিত? তাসদির না তাকালেও প্রিয়ান্তি এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারছে না। মৃদু আলোয় এক দৃষ্টি তাকিয়ে আছে তাসদিরের দিকে। বাসের ভেতরে লাইট অফ করে দিয়েছে ইতিমধ্যে, পর্দা সারানো থাকায় বাইরের রাস্তায় আলো মাঝে মাঝে এসে পড়ছে ওদের উপর, কখনো স্পষ্ট, কখনো আধো অন্ধকার হয়ে ভেসে উঠছে প্রিয়তমার মুখটা। এই আলো ছায়া খোলা লোকটা যেন আরও অন্যরকম লাগছে। হঠাৎই তাসদির চোখ তুলে তাকাতে চোখাচোখি হলো দুজনের। অমনি চট করে দৃষ্টি সরিয়ে নিল প্রিয়ান্তি। অস্বস্তি কাটাতে পেছনে থাকা বালিশ দুটো থেকে একটা টেনে নিয়ে লোকটার দিকে এগিয়ে দিতে দিতে বলল, আপনি চাইলে একটু হেলান দিয়ে বসতে পারেন, আরাম লাগবে। বিনা বাক্যই বালিশটা ওর হাত থেকে নিয়ে বাসের বডির সাথে হেলিয়ে রেখে একটু আরাম করে বসলো তাসদির। প্রিয়ান্তির লোকটা নাড়াচাড়া বসাটা স্টাইল কিছুটা দেখলো, সময় গড়াতে লাগলো। প্রিয়ান্তি জানালার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে চোখ ঘুমিয়ে ভর করেছে নিজেও বুঝতে পারেনি মেয়েটা। তাই তো ঘুমের কাছে হার মেনে মাথাটা কাত হয়ে এলো একটা সময়, একটু একটু করে হেলে পড়ে একটা সময় গভীর ঘুমিয়ে ঢলেও পড়লো। ওদিকে তাসদিরও কিছুক্ষণ
পর চোখ বন্ধ করছিল। ক্লান্তি থাকায় সময়ের স্রোতে গা ভাসিয়ে কেবলই চোখ দুটো লেগে এসেছিল। অমনি পায়ের উপর কোনো কিছু স্পর্শে চট করে চোখ দুটো তাকালো সে, আর তাকিয়ে থমকে গেল পুরো। তার উরুর উপর খুবই স্বাভাবিক ভঙ্গিতে সরে আছে প্রিয়ান্তীর দুটো পা। মেয়েটা পুরো শরীরে ছেড়ে এক কাত হয়ে পড়ে লম্বা হয়ে শুয়ে পড়েছে অজান্তেই। বাইরের রাস্তায় স্ট্রিট লাইটের আলোয় ক্ষণে ক্ষণে ভেসে এসেছে, সে দৃশ্যটাকে স্পষ্ট করে তুলেছে আরও। নরম ফর্সা মেয়েলি দুটো পা উঠিয়ে দিয়েছে তাসজিরের উপরোক্তর উপর। তাসজির দৃষ্টি আটকে রইল কয়েক সেকেন্ড, তারপর হঠাৎ চোখ তুলে তাকালো প্রিয়ান্তীর দিকে, আর তাতে যেন ঘটল আরও মোহন অঘটন। মেয়েটার মাথার উপর থাকা জর্জেট ওড়না সরে গিয়ে এক পাশে পড়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে গায়ে সরে আছে। গভীর ঘুমে আচ্ছন্ন রমণী থেকে থেমে থেমে শ্বাস নিচ্ছে। তাসজির ঝট করে সরালো নিজের দৃষ্টি। বুকের ভেতর কেমন যেন অস্বস্তি জমে উঠেছে। হাঁসফাঁস লাগছে, অস্বস্তি লাগছে ব্যাপক। হঠাৎ কেমন একটা লাগছে, সে নিজেও বুঝতে পারছে না। একটা মেয়ে মানুষ পাশে শুয়ে আছে দেখে কি অত শত ভাবতে চাইল না তাসজির। আপাতত এখানে থাকা যাবে না, এটাই শিওর। মনে মনে এটাই ধতস্থ করে ভাবলো উঠে যাবে, তবে উঠতে যেতে চাইলেও মেয়েটা পা দুটো সরাতে হবে। আর যদি তাতে মেয়েটা ঘুম ভেঙে যায়, এই চিন্তায় থেমে দাঁড়ালো। শুষ্ক গলায় কয়েকবার ঢোক দিল তাসজির, তারপর অতি শক্তপর্ণে হাত বাড়ালো প্রিয়ান্তীর পা দুটো আলতো করে সরিয়ে দেওয়ার উদ্দেশ্য। আশ্চর্য, তার হাত দুটো অভাবে কাঁপছে কেন হঠাৎ। সেলোয়ারটা অনেকটাই পায়ে গোয়ারি থেকে উপরে উঠে থাকার দারুণ ফর্সা মেয়ালি ত্বক উঁকি দিচ্ছে। তাসজির নিজের হতভম্ব, সামান্য পা স্পর্শ করাতে তার হাত পা কাঁপছে এভাবে। এত মিশন, অপারেশন, ঝুঁকি, বিপদ সব সামলাতে পারে যে মানুষ, আজকিনের সামান্য একটা মেয়ের পা ছোঁয়ার সময় তার হাত এভাবে থরথর করে কাঁপছে। তার বন্ধুরা যদি জানতে পারে এই ঘটনা, তাহলে থাকবে তার মান সম্মান। এক পর্যায়ে নিজের উপরে বিরক্ত হলো সে। মনে মনে কঠিন স্বরে বলল, নিজেকে কেউ ফোকাস তাসজির, ইউ ক্যান ডু ইট বেটার অ্যান্ড ফর বেটার। পরপর বড় করে একটি শ্বাস ছাড়ল সে, চোখ দুটো শক্ত করে বন্ধ করলো এক মুহূর্তের জন্য, হাত মুট করে ছাড়লো বক। যে যেন কি এক দেশবিদ্রোহী, মেনে নিতেও হাড় তক্ত করে বেড়ায়। তার হাত একটা মেয়ে পা স্পর্শ করেছে, এখন ওর বন্ধুরা থাকলে নির্ঘাত বলে মজা নিত। কে হাতছাড়া করবে এই সুযোগ? তাসজির এবার আরও কঠোর হলো, খুব সাধারণ, একদম আলতো করে প্রিয়ান্তীর পা দুটো নিজের রান থেকে সরিয়ে দিয়ে পাশে দিল। মেয়েটার পা একটু মিনমিন করে আর কয়েক ইঞ্চি এদিকে সেদিকে হলে পা দুটো ঠিক কোথায় গিয়ে লাগতো ভাবতে বুকটা ধরপড় করে উঠে। এই কঠোর ব্যক্তিত্ববান মানুষটাও। বাইরে ফিকে ধূসর ভোরের আলোটুকুও পিটপিট করে চোখ দুটো তাকালো প্রিয়ান্তি। কয়েক সেকেন্ড থ মেরে বসে থাকলো, হুঁশ ফিরল। জানালার বাইরে তাকাতে বুঝলো ভোর হয়ে গেছে। চারপাশে ভেতরে আলো ছড়িয়ে পড়েছে। তরিং তাকালো আশেপাশে, কেউ নেই। আশ্চর্য, লোকটা কোথায়? চলে গেল নাকি? পরপর নিজের অবস্থার দিকে তাকিয়ে থামালো। ভর কালো মেয়েটা, সে পুরো লম্বা হয়ে শুয়েছিল এতক্ষণ। লোকটা তো ঠিক অপর পাশটাই বসেছিল, ওর পা দুটো সরিয়ে ঠিক তাসজিরের জায়গাটায় রাখা। মুহূর্তে লজ্জায় গাল দুটো লাল হয়ে উঠল ওর। তাড়াতাড়ি পা গুটিয়ে সোজা হয়ে বসে তাড়াহুড়া করে বালিশের পাশে পড়ে থাকা ওড়না দুটো মাথায় জড়িয়ে নিল পুনরায়। চুলগুলো ঠিক করলো, নিজেকে গুছিয়ে নিল যতটা সম্ভব। ততক্ষণে বাসটা এসে থামলো কোথাও। অমনি পর্দার বাইরে থেকে নক করে ডাকলো তাসজির, মিস প্রিয়ান্তি উঠে পড়ুন, আমরা চলে এসেছি। জি আসছি। তাসজির আগে থেকে দাঁড়িয়েছিল নিচে। প্রিয়ান্তি নামতে ইশারা করে ওকে নিয়ে এগোলো সামনে। হাঁটতে হাঁটতে খানিকটা কাছে ঘেঁষে বিড়বিড় করে বলে উঠল, আপনার ঘুমানোর স্টাইলটা বড্ড বাজে মিস ব্লু হারমোন। পরপুরুষ পাশে থাকলে মেয়েদেরকে এভাবে ঘুমাতে নেই। কথাটা বলেই সোজা হাঁটা ধরল সামনে। প্রিয়ান্তির প্রথমে কথা মনে ধরতে না পারলেও মস্তিষ্কে একটু প্রশ্রয় দিতেই পারেনি। মন স্বচ্ছ হয়ে উঠল বিষয়টা। লজ্জায় মরি হয়ে উঠল তৎক্ষণাৎ মেয়েটা। ঘুমালে যে দুনিয়ার কানে কোনো হুঁশ থাকে না ওর। ছোট থেকেই ওর ঘুমানোর ভঙ্গি এরকম, শত চেষ্টা করেও আয়ত্তে আনতে পারেনি। ঘুমানোর কি আর মানুষের হুঁশ থাকে নাকি? এই প্রিয়। দূর থেকে চেনা গলায় শুনতেই প্রিয়ান্তি মাথা তুলে তাকালো সেদিকে। পাভেল আর মিতালি আগে থেকেই দাঁড়িয়ে আছে ওখানটায়। পাভেল দৌড়ে এসে সামনে দাঁড়ায়, ভীষণ উদ্বিগ্ন হয়ে বলল বোনকে, কিরে ঠিক আছিস? ঠিকঠাক মতো আসতে পারছিস তো? হ্যাঁ ভাইয়া, ঠিক মতোই এসেছি। তারপর হঠাৎ মনে পড়তে তাড়াহুড়ি করে লাগলো, আমার ফোন, আমার ব্যাগ, ওসব কোথায় নিয়েছো তো? মিতালি এগিয়ে বলল তখন, সব ঠিক আছে ভাইয়া, আমাদের ফোন করে জানিয়েছে আমরা নামার সময়
সব কিছু নিয়েই নেমেছি। প্রিয়ান্তি একটু থমকে তাকালো তাসধীরের দিকে। মিতালি আবার বলল, ভাইয়ার ড্রাইভারে ফোন দিয়ে কল দিয়েছিল আমাকে, বলল তোমাকে নিয়ে টেনশন না করতে। এরপরে বাসে নাকি আসছো তোমরা? পাভেল তাসধীরের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ ভাইয়া, সত্যি বলেছি, আপনি না থাকলে আজকে ওকে নিয়ে টেনশনে মাতলাম আমি। বাস স্ট্যান্ড থেকে বের হওয়ার পরে প্রিয়ান্তি যখন শুনলো ওর সরাসরি নিজেদের বাসায় যাচ্ছে না, বরং আবারও তাসধীরদের বাসায় যাবে, তখন মনে হচ্ছিল চাপা পড়ে থাকা একটা ভর একটু একটু করে সরে যাচ্ছে ওর শরীর থেকে। তাহলে আরও কিছু সময় এই মানুষটার কাছাকাছি থাকা যাবে, এমনটাই তো চেয়েছিল ও। সকাল প্রায় 8টার দিকে ওরা পৌঁছালো সিদ্দিক কুঞ্জল। তাড়াহুড়ি এসে দরজা খুলে দিলেন মোহনা বেগম। ছেলে মেয়ে আসার খুশিতে খুব ভোরে উঠে নাস্তা বানানো কাজে লেগে পড়েছে ভদ্র মহিলা। এসে গেছে তোরা। শুনলাম তোরা নাকি বাস মিস করেছিলি, ঠিকঠাক মতো আসতে পারছিস তো? আগেই ফ্রেশ হয়ে আসি আম্মু। মিতালের কথায় ভদ্রমহিলা সায় দিয়ে বললেন, যা যা, জামাই বাবাকে নিয়ে আগে ফ্রেশ হয়ে নাস্তা খেতে আয়, আমি ততক্ষণে টেবিলে নাস্তা লাগাচ্ছি। আজান। প্রিয়ান্তি তুমিও যাও না মা, ফ্রেশ হয়ে নাও এগিয়ে, তারপর নাস্তা করে এসো। কিছুক্ষণের মধ্যেই পুনরায় সবাই একত্রিত হলো। টেবিল ভর্তি নাস্তা সাজানো সামনে, একে একে চেয়ার টেনে বসলো সবাই। তাসধীর বের হয়ে যাবে নাস্তা শেষে। মেহনা বেগম ছেলের দিকে তাকিয়ে বলল, বাবা আজকে চলে যাবে নাকি? তাসধীর মাথা নাড়ালো, 10টার মধ্যে রওনা দিতে হবে। পাভেল সাথে সাথে বলল, এত তাড়াতাড়ি? অন্তত একটু রেস্ট করবে না ভাইয়া? এতদিন করেছি, ওতেই আনা। প্রিয়ান্তি চুপচাপ খেতে উঠে গেল আগে। তবে ও উঠতে আগে তাসধীরের ফোন আসলে ও উঠে চলে যায়। বেলা তখন প্রায় 10টা ছুঁই ছুঁই। ড্রয়িং রুমের সোফায় এক কোনায় বসে আছে প্রিয়ান্তি, হাতে টিভির রিমোট, কিন্তু মনটা ওর মোটেও টিভির স্ক্রিনে নেই। শুনেছে লোকটা বেরিয়ে পড়বে একটু পরে, বাইরে গিয়ে কিছু কাজ। অমনি ডোরবেলায় বাজতে কাজের মেয়েটি দরজা খুলে দেয়। বাড়ির ভেতরে প্রবেশ করে তাসধীর, হাতে একটা ফাইল জাতীয় কিছু ধরা। বেরিয়ে পড়তে কিছুক্ষণের মধ্যে প্রিয়ান্তি অবচেতন মাথা তুলল, তাকালো সামনে নেভি ব্লু রঙের ফর্মাল স্যুট আর ভিতরে ফকফকে সাদা সাদা শার্ট জড়ানো লোকটার গায়ে। চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো, চোখে চোখ, সেই চিরচেনা গম্ভীর্য অটল রেখে এগিয়ে আসছে সামনে। লোকটাকে এই ভেসে দেখে প্রিয়ান্তির হাত থেকে রিমোটটা তখন ফসকে সোফার উপরে পড়ে গেছে। সেই হুঁশ নেই মেয়েটার। ওর ওই অবাধ্য চোখ দুটো সরাতে পারছে না। আচ্ছা, এই সুদর্শন ব্যক্তিটার সাথে সে গতকাল পুরো রাত কাটিয়েছে একই সিটে। বিষয়টা কেমন অবিশ্বাস্য ঠেকছে না? তাসধীর সোজা হয়ে এসে দাঁড়ালো ড্রয়িং রুমে। মেহরাম বেগম তখনও পাশের রুমে থেকে বের হচ্ছিল। ছেলেটাকে দেখে এগিয়ে এলেন তিনি। ছেলে তারা রেডি হয়ে বেরিয়েছে মানে চলে যাবে এক্ষুনি। অমনি চোখে পানি এসে টাইটুমুর হয়ে হলো মায়ের। আরও কাছে গিয়ে এসে দাঁড়ালেন ছেলের নিকট। তাকালেন মায়ের মমতাময়ী ওই কাতর চোখ দুটোর দিয়ে। চলে যাচ্ছি বাবা, আম্মু। এক কথা আর কতবার রিপিট করব? ডিউটি আমার এটাই, যেতে তো হবেই। ডিউটি সবাই বুঝি, কিন্তু আমার কথাটাও একটু বল। ছেলেকে চুপ থাকতে দেখে ভদ্রমহিলা দীর্ঘশ্বাস ফেলতে বলতে লাগলেন, তুই এভাবে আর কতদিন থাকবি বলতো? মাসের পর মাস বাইরে থাকিস, দূরে থাকিস, মন চাইলে মাঝে মাঝে আসিস 2 দিনের জন্য, আবার চলে যাস। এইবার তুই চলে গেলে মিতু আরও চলে যাবে। আমি একা এই বাড়িটায় থাকবো কি করে বলতো? আমার কথাটা অন্তত একবার চিন্তা করে দেখ। তুই চলে গেলে আবার সেই আগের মতোই দিন গোনা শুরু হবে আমার। কবে আসবি, কবে আবার দেখবো তোকে? আদৌ আসবি কিনা? তাসধীর একটু নরম হয়ে এবার বলল, আম্মু প্লিজ। মেহনা বেগম হাত তুলতে থামালো, বললেন, না, আজকে আমার কথা শুনবি তুই, পুরোটা শুনে তারপর বলবি। তুই বিয়ে করো না বাবা, আর কতদিন এভাবে থাকবি? আমারও তো বয়স হচ্ছে, কতদিন আর এভাবে থাকবো আমি? একটা মেয়ে আসলে আমার আর একা লাগবে না। মেয়েটা আমার মৃত্যু হয়ে আমার আশেপাশে থাকবে সব সময়। আমার এভাবে একা থাকতে দম বন্ধ হয়ে আসবে বাবা। বাড়িতে একটা টুকটুকে বউ এলে তখন বউয়ের টানে ঠিকই মাসের পর মাস ছুটে ছুটে আসবি। দেখিস তুই শুধু একটা বাড়ি বল, আমি অন্তত মেয়ে দেখা শুরু করি। বলছি না এখনই বিয়েটা কর। আমার মেয়ে পছন্দ হলে এরপর না হয় তুই এসে দেখা পাকা করে কথা বলবি। তোর পছন্দ না হলে তো আমরা জোর করব না, কোনোদিনও জোর করছি তোকে কোনো কাজে? শুধু একটা বার মন দে না বাবা, মায়ের অনুরোধটুকু
রাখিস না, অন্যটুকু অন্যটুকু কাউকে পছন্দ করে, কাউকে শুধু একটা মেয়েকে সেটা বল, আমি নিজে সম্বন্ধ নিয়ে যাব সেখানে। মেহুমা বেগমের প্রতিটা কথায় ছুরি ফলার মতো সোফায় বসে থাকা প্রিয়ান্তি বুকের মধ্যে গিয়ে লাগছে। একটা সময় দম খিচকে বন্ধ করে সে বসে রয়েছে। প্রিয়ান্তি অপেক্ষা করছে লোকটা ঠিক কী বলে। ওর বান্ধবীর সে এত বলেছিল লোকটা ও পছন্দ করে, ভালোবাসে, এটাও তো বলেছিল। দেখবি লোকটা একদম সোজা তার পায়ের কাছে বিয়ের কথা জানাবে। ইস, লোকটা কি তাহলে এখন ওর নাম উচ্চারণ করবে? বলবে হ্যাঁ সে বিয়ে করতে চায়, তার একজনকে পছন্দ আছে অলরেডি। বলবে প্রিয়ান্তীর নামটা। হাতে আঙুলগুলো শক্ত হয়ে এলো অজান্তে। তাসজির এতক্ষণ চুপ করেই শুনেছে মায়ের প্রতিটা আবদার। অবশেষে ভাঙা সে নীরবতা। তুমি যা বলেছো সেটাই আমি বুঝি আমি, তুমি একা থাকো কষ্ট হয় সেটাও আমি জানি, কিন্তু প্রয়োজনে তোমার আমারও দুটো ছোট ছোট মেয়ে এনে দেবো যারা তোমার খেয়াল রাখবে, পাশাপাশি বাড়িও খেয়াল রাখবে। তবে বিয়ে এই জিনিসটা আমি এখন করতে চাই না আম্মু, এখন কেন কখনো জড়াতে চাই না এই সম্পর্কে। আমার লাইফটা তুমি জানো, আজ এখানে কাল ওখানে, কখন কোথায় থাকতে হয় নিজেও জানি না। এই লাইফে কাউকে এনে রেখে তার প্রতি দায়িত্ব ঠিকমতো পালন করতে পারবো এই কনফিডেন্সটা আমার নেই। শুধু বিয়ে করলেই তো দায়িত্ব শেষ হয় না, একটা মানুষের সময় দিতে হয়, গুরুত্ব দিতে হয়, পাশে থাকতে হয়। যে মানুষের আমার নামের সঙ্গে জুড়ে আমার ঘরে আসবে, তাও তো কিছুটা এক্সপেকটেশন থাকবে আমাকে নিয়ে, তাই তাই না? সেসব আমি ফুল ফুলফিল করতে পারবো না আম্মু, আমার সঙ্গে এসব যায় না। যেভাবে আছি পারফেক্ট আছি। না আমার কোনো মেয়ে পছন্দ, আর না আমি কারো আশায় পচে বসে আছি। মেহনা বেগমের চোখে জল জমে উঠেছে। তিনি সেটুকু মুছে বললেন, তাহলে তুই সারা জীবন এভাবে থাকবি? সারা জীবনের কথা বলছি না, কিন্তু এখন না, যেদিন মনে হবে আমি প্রস্তুত সেদিন নিজেই আগে তোমাকে জানাবো, তখন তুমি যাকে ভালো মনে করবে। দেখো, মেহনা বেগম দীর্ঘশ্বাস ফেললেন, আর কিছু বললেন না। কী বা বলবে তিনি? এই ছেলে শুনবে সেসব? চোখের পানি যাকে টলাতে পারবো না, নরম করতে পারলো না, তাতে কি আর দিয়ে আটকাবেন তিনি? ওদিকে সোফায় বসে থাকা প্রিয়ান্তি মনে হচ্ছিল ওর নরম স্বচ্ছ হৃদয়টাকে মাত্রই কেউ একদম বিশ্রয়ীভাবে ভেঙে চুরে খণ্ড বিখণ্ড করে দিয়েছে। একটার পর একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়। লোকটা বিয়ে করতে চায় না, কমিটমেন্ট বিশ্বাস করে না। তাহলে 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 এত দিন হয়েছে, সেগুলো কি হয়েছে? বারবার মজা করেছে, ইঙ্গিত করে ওকে নিজের বাচ্চা মা বলা, ওর দিকে ওভাবে তাকানো, ওর সঙ্গে আলাদা করে কথা বলা, সব কিছু থেকে ওভাবে প্রোটেক্ট করা, সেসব কি ছিল? এসব কি শুধুই মজা ছিল, নাকি ওর ওই ভুল বুঝেছে? প্রিয়ান্তি বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠে তৎক্ষণাৎ। ও তো এমন না সবসময় নিজেকে গুটিয়ে রাখার মেয়ে। ছেলেদের থেকে দূরে দূরে থাকা একটি মেয়ে, নিজেকে সামলে চলা। কখনো কোনো ছেলের জন্য এভাবে অনুভব করেনি কিছুই, কোনো দিনও না। কিন্তু এই মানুষটা অজান্তে ওর ভেতরে কিছু একটা তৈরি করে দিয়েছে, একটা দুর্বলতা বানিয়ে নিয়েছে ওর নিজের প্রতি। আর আজ একটা বাক্যে সব কিছু অস্বীকার। তাহলে ওর অনুভূতিগুলো কী হবে? এভাবে শেষ হয়ে যাবে? না, এভাবে শেষ হতে পারে না। প্রিয়ান্তি চেয়ার চোয়াল শক্ত হয়ে উঠল, চোখে অদ্ভুত এক জেদ ফুটে উঠল। সে চুপ থাকবে না। যদি লোকটা সত্যি কিছু না ভাবতো, তাহলে এতদিন এভাবে কেন ব্যবহার করলো ওকে? কেন ওর মনে এমন অনুভূতি তৈরি হতে দিল? এই প্রশ্নগুলোর উত্তর ওর দরকার। সে নিজের অনুভূতিটাকে এভাবে মাটিচাপা দেবে না। আর সবচেয়ে বড় কথা, লোকটা আজ চলে যাচ্ছে, কবে আসবে জানা নেই, আবার দেখা হবে কিনা সেটাও অনিশ্চিত। হতে পারে এখানেই ওদের শেষ দেখা। প্রিয়ান্তির শক্তি অবশিষ্ট রইল না আর ওখানে ওভাবে বসে থাকা। তাতই উঠে এলো সেখান থেকে। প্রথমে ভাবলো লোকটাকে প্রত্যক্ষভাবে জিজ্ঞেস করবে, জানতে চাইবে সমস্ত প্রশ্নের উত্তর। তবে পরক্ষণে কী ভেবে যেন সিদ্ধান্ত পাল্টালো। ঠিক করলো বাইরে যাবে একটু। সে ভেবে মিনিট পাঁচেকের পর মাথায় রেডি হয়ে নিচে নামলো দ্রুত। ততক্ষণে তাসদিরকে বিদায় দিতে এসেছে গেটের অবধি ওর পরিবার। প্রিয়ান্তি তাড়াহুড়ো করে দ্রুত নিচে নেমে গেল গেটের বরাবর। লোকটা কারোর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে ফোনে। পিছন থেকে ডেকে উঠল মিতালি তখন। আরে প্রিয়, কোথায় যাচ্ছ আবার? একটু মেরে গলিতে যাব ভাবি, একটু দরকার আছে। মিতালি চলে গেল ভিতরে। তাসদির ফোন নামিয়ে পকেটে ঢুকিয়ে বলল তখন, আমি তো ওই দিকেই দিয়ে যাচ্ছি, আসুন। যাওয়ার পথে আপনাকে ড্রপ করে দিয়ে যায়। এতক্ষণে দমিয়ে রাখা রাগটুকু তড়বড় করে উগরে এলো বাইরে। চোখ মুখ খিচে ফোঁস করে বলে উঠল প্রিয়ান্তি, কেন? আমার পা নেই নাকি মুখ নেই? আমি একা যেতে পারবো না? ছোট বাচ্চা আমি যে হারিয়ে যাব? আর আপনি না মেয়েদের থেকে দূরে দূরে থাকেন, তাহলে এখন এমন আগলা দরদ দেখাতে দেখাতে আমি বলেছি এবারও আপনার হেল্প করতে। তাসদির ভেবাচেকা খেয়ে ভ্রু তুলে বলল, মানে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? জাস্ট ড্রপ করতেই তো বলেছি, এভাবে রিকোয়েস্ট করার কি হলো?
চটপটে বলে উঠল, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, সময় হবে আপনার? তাসজির হাত ঘড়ির দিকে তাকালো এবার, পরপর ব্যস্ত ভঙ্গিতে বলল, হবে, কিন্তু একটু দ্রুত বলবেন, আমার টাইম খুব লিমিটেড। এই তাড়াহুড়োতেই যেন প্রিয়ান্তীর বুকের ভেতরে আগুনে আরও ঘি ঢেলে দিল। তবুও সে নিজেকে সামলালো, গভীর কণ্ঠে একটা শ্বাস টানলো। প্রিয়ান্তীর ছেলেবেলা থেকে এমন স্বভাব, ভিতর থেকে রাগ, ক্ষোভ, অভিমানটুকু বেশি দিন প্রশ্রয় দিতে পারে না মেয়েটা, এটুকুই টেনশন নিতে পারে না। আমি সুস্থ হয়ে পড়ে জ্বর আসে, খাওয়া দাওয়া বন্ধ হয়, ঠিক এখন যদি নিজের প্রশ্নগুলো যথার্থ উত্তর খুঁজে না পায়, দেখা যাবে দুদিনের মাথায় অসুস্থ হয়ে পড়েছে নিশ্চয়। এসব ভেবেই নিজেকে সার্থক করলো, খুবই বিসর্জন দিল নিজের অহমিকার। গলার স্বর টান টান করে বলল, আপনি কি আমাকে পছন্দ করেন না? প্রশ্নটা হঠাৎ করে বেরিয়ে এলো মুখ থেকে। তাদের দিয়ে মুখোশকে তাকালো, পরপর একদম স্বাভাবিক ভঙ্গিতে বলল, আপনাকে অপছন্দ করার কোনো কারণ তো দেখছি না মিস প্রিয়ান্তি, আমি ওভাবেই বলছি না। তাহলে ওই পছন্দ নয়, অন্যভাবে পছন্দ করেন না আমায়? তাসজির এবার একটু থামলো, সন্দেহেরা হয়ে আওড়ালো, মানে? প্রিয়ান্তি আর ঘুরিয়ে পেঁচিয়ে বলল না, বলল সোজাসুজি স্পষ্ট, আপনি কি আমাকে ভালোবাসেন না? আমার প্রতি আপনার কি কোনো সফট কর্নার তৈরি হয়নি? তাদের সত্যি অবাক হলো এবার, কিন্তু সেটা পুরোপুরি প্রকাশ করলো না। ভ্রুকুচকে একটু গম্ভীর হয়ে বলল, আপনার মাথায় হঠাৎ এইসব অদ্ভুত প্রশ্ন আসছে কেন? অদ্ভুত? আপনার কাছে একটা অদ্ভুত প্রশ্ন মনে হচ্ছে থেকে বলল আবারও, আপনি জানেন আমি কতক্ষণ ধরে নিজেকে ধরে রেখেছি এসব বলতে এসেছি? আপনি কি জানেন আমি এমন মেয়ে না যে হুটহাট কারোর সামনে দাঁড়িয়ে এসব প্রশ্ন করে বেড়াবো নিজের ইগো স্যাটিসফাইজ করে? কিন্তু আপনি আমাকে সে জায়গায় নিয়ে এসেছেন। আপনি বরাবর এমনভাবে কথা বলছেন, এমনভাবে আচরণ করছেন যে। থামলো প্রিয়ান্তি, গলা শুকিয়ে গেল। এক সেকেন্ড চোখ নামালো, আবার তাকালো, বলতে লাগলো, আমি যে আপনার কাছে স্পেশাল। তাহলে এখন বলেছেন আপনি বিয়ে করবেন না কেন? কোনো কমিটমেন্ট চাই না? তাহলে এতদিন যা করেছেন সেগুলো মানে কি? আমাকে এভাবে অনুভব করলেন কেন? আপনি হঠাৎ এসব ভাবছেন কেন মিস প্রিয়ান্তি? আমি তো আপনারই সঙ্গে ওভাবে কখনো কোনো কমিটমেন্ট যায়নি। আর না এমন কোনো ইঙ্গিত দিয়েছি যেখান থেকে আপনার এমন অনুভূতি তৈরি হওয়ার কথা। অর্থাৎ সিরিয়াস হয়ে প্রশ্নটা করলো তাসজিদ। প্রিয়ান্তি আগের ন্যায় বলে গেল, তাহলে এগুলোর মানে কি? তাসজিদ এবার একটু গম্ভীর হলো, গম্ভীর স্বরে প্রতিশ্রুত করলো, পরপর, বি সিম্পল। আপনি একটা ম্যাচিউর মেয়ে হয়ে হঠাৎ এভাবে ইমাচিউরের মতো কথা বলছেন কেন? আর তাছাড়াও আপনার আর আমার সম্পর্কটা তো ওইরকমই, তাই না? আপনি আমার বোনের ননদ, সম্পর্ক হিসেবে আপনি আমার বিয়ানের সাথে একটু আধটু মজা করা, আই থিঙ্ক ইটস নর্মাল। ওয়েট, আপনার কি সত্যি মনে হয় আমি সিরিয়াসলি ওইসব বলেছি? যদি আপনার মনে হয়ে থাকে, অনেস্টলি আই অ্যাম রিয়েলি সরি ফর দ্যাট। আমি কখনই আপনাকে ওভাবে কিছু মিন করে বলিনি। আপনি প্রথম আমার সাথে মজা করেছেন, আমি রিটার্নে করেছি, এইটুকুই। এজন্যই একটা ভাবেন না যে আমি আপনার সাথে কোনো খেলা খেলেছি বা প্রতিশোধ নিয়েছি। আই জাস্ট এনজয় দ্যাট মোমেন্ট, একটা লাইট মজা, দ্যাটস ইট। দেখুন মিস প্রিয়ান্তি, আপনার যদি সত্যি মনে হয়ে থাকে আমি আপনাকে হার্ট করেছি বা আমার জন্য আপনার ভিতরে এমন কোনো ইনজুরি তৈরি হয়েছে, তাহলে আমি এক্সট্রিমলি সরি। কারণ আমি কখনোই আপনাকে ওই নজরে দেখিনি, আপনাকে আমি কখনোই স্পেশাল হিসেবে ট্রিট করিনি। আপনি চাইলে বলতে পারেন সিলেটে যা যা হয়েছে আপনার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলেও আমি এভাবেই হেল্প করতাম, একভাবেই অ্যাপ্রিসিয়েট করতাম। তারপরও যদি মনে হয় আমি ভুল করেছি, আপনাকে কোনো নেগেটিভ সাইন্স দিয়েছি, তাহলে আমি সত্যি দুঃখিত। প্লিজ আমাকে মাফ করে দিবেন। একদমই কথাগুলো বলে থামলো তাসজিদ, পরপর তাকালো অ্যালার্ট দেওয়ার ঘড়িটা, টুকটুক করে শব্দ করছে হাতের ব্রান্তি ডিভাইসটা। তাসজিদ এবার টু গরমে হয়ে বলল, জি, আর কিছু বলবেন? প্রিয়ান্তি নিঃশব্দে মাথা নাড়ালো কেবল। তাসজিদ একটা বড় করে শ্বাস ছাড়লো অগোচারে, এরপর উল্টো ঘুরে হাঁটা ধরলো ঘড়ির অভিমুখে। ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে উঠল, ম্যাডামকে পৌঁছে দিন, কোথা যেতে চাই? আপনি যাবেন না স্যার? আমার গাড়ি আসছে এখানে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প ডেস্টিনি পর্ব 17 চলবে।